নমস্কার। আজ যে গল্পটা পাঠ করে শোনাবো সেটি হলো লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প রোমাঞ্চকর বন্দুক। হলধরদা নাকটা কুঁচকে আমায় বলল, কেন পেছনে ঘুরঘুর করে বেরোচ্ছিস প্যালা? এসব বন্দুক ছোড়া তোর কাজ নয়। রীতিমতন বুকের পাটা চাই, গায়ের জোর চাই। ওই পালাজড়ের পিলে নিয়ে ধাসটামো করতে চেষ্টা করিস নে প্যালা। মারা যাবি, সে বেঘোরে মারা যাবি। হলধরদার লেকচার শুনে আমার গা জ্বলে উঠল। ইস, নিজে কি একখানা গামা পালোয়ান রে! রোগা ডিগডিগে শরীর, ঘাটটা সবসময় ঝুঁকে রয়েছে সামনের দিকে। সম্পত্তির মধ্যে খরগোশের মতো দুটো কান খাড়া, তাদের একটার উপর আবার জরুল, যেন মাছি বসে আছে। গলায় সর্বজড়হর মাদুলি দুলছে, সেটার রং কালো, মনে হয় একটা পকেট ডিকশনারি ঝুলিয়ে রেখেছে। আমার তো তবু পালা জ্বর, ম্যালেরিয়া জ্বর, ডেঙ্গু জ্বর কি নেই হলধরদার। ইচ্ছা করলে আমি হলদারকে এক্ষুনি ল্যাং মেরে ঠেলে ফেলে দিতে পারি, নিশ্চয়ই পারি। কিন্তু তাহলে হলধরদার বন্দুকটা আর হাতে পাওয়া যাবে না। কাজেই গায়ের ঝাল মেরে বললাম, সে তো বটেই, তোমার মতন জোয়ান লোকের হাতেই তো বন্দুক মানায়। রোজ সকালে তুমি 500 করে ডন বৈঠক দাও, 8 করে ছোলা খাও। তোমার নাম শুনলে ভীম ভবানী পর্যন্ত দৌড়ে পালায়। শুনে হলধরদা কিছুক্ষণ কটকট করে আমার দিকে চেয়ে রইল। ইয়ারকে দিচ্ছিস নাকি? বললাম। সর্বনাশ, একে তুমি সাক্ষাৎ হলধরদা, তাই তোমার হাতে বন্দুক, তোমার সঙ্গে ইয়ার্কি দিয়ে কি শেষে পৈতৃক প্রাণটা খোয়াবো? হলধরদা বললে, হ্যাঁ। তারপর হন হন করে আমবাগানের দিকে হাঁটতে শুরু করে দিল। আমিও সঙ্গ ছাড়ি না, গুটি গুটি পায়ে পেছনে চলেছি। একটা বন্দুক কিনে কি ডাটোই হয়েছে হলধরদার, আমাদের আর মানুষ বলেই গ্রাহ্য করে না। অথচ লোকটা কি অকৃতজ্ঞ দেখো একবার। এই সেদিন ঠাকুরমার ঘর থেকে আমসত্ত্বর আচার চুরি করে এনে ওনাকে খাইয়েছি। কথা ছিল বন্দুক কিনলে আমাকে একবার ছুটতে দেবে, কিন্তু নাকটাকে এখন সোজা আকাশের দিকে তুলে হাঁটছে, আমাদের যেন চিনতেই পারছে না। হলধরদা পেছনে ফিরে তাকাল। ও কি, আবার সঙ্গে আসছিস যে? আমি কান চুলকে বললাম, না না, এমনি। মানে তুমি যখন পাখি টাখি মারবে তখন সেগুলো বয়ে নিয়ে যাওয়ার জন্য তো একজন লোক চাই, তাই তো, সেজন্যই সঙ্গে যাচ্ছি। গোলমাল করবি না, না পাখি উড়িয়ে দিবি না। রামচন্দ্র পাখি ওড়ালে তুমি কান উড়িয়ে দিও। শিকারের ভাগ চাইবি নাকি? ছি ছি ছি, তুমি মারবে পাখি, তাই দেখে আমার স্বর্গীয় আনন্দ। তুচ্ছ ভাগের কথা কেন তুলছ হলধরদা? মনে মনে বললাম, তুমি যা পাখি মারবে সে তো আমিই জানি, সব বাসায় গিয়ে মরে থাকবে। হলধরদা বোধ হয় এতক্ষণে আমার উপর একটুখানি করুণা হলো। ইয়ে, কি কথাটা কি জানিস? ছেলে তুই নেহাত খারাপ নস, সে আমি জানি। একবার তোকে বন্দুক ছুঁড়তে দিতেও আমার আপত্তি ছিল না,
তোর ওই পালা জ্বরের পিলে হঠাৎ ধাক্কা খেয়ে যদি উড়ে যাস। কিসের ধাক্কা? কোথায় উড়ে যাব? তুই একটা ছাগল, কিচ্ছু জানিস নে। বন্দুক ছোড়বার সময় পেছনের দিকে একটা ভয়ঙ্কর ধাক্কা লাগে। সে ধাক্কায় যারা রোগা পটকা তারা যে কে কোথায় ছিটকে পড়ে কেউ বলতে পারে না বলে ডিগডিগে পালোয়ান হলধরদা সগর্বে নিজের বন্দুকের দিকে তাকালো। তাই নাকি? হে হে, তবে আর বলছি কি, সেবার গোয়ালন্দে বুঝলি একটা রোগা পটকা সাহেব বন্দুক নিয়ে চখাচখি মারতে গিয়েছিল। যেই ধ্রাম করে গুলি ছুঁড়েছে তারপরে কি হলো বলতো? তুমি বলো। আমি তো কখনো গোয়ালন্দে যাইনি। যাসনি? তাহলে তোর বেঁচে থাকাই মিথ্যে। ঢাকার স্টিমারও দেখিসনি? সে এক পেল্লায় ব্যাপার। তোদের কলকাতার চাঁদপাল ঘাটে জাহাজগুলো তার কাছে একেবারেই তুচ্ছ। তা হোক তুচ্ছ। আমি অধৈর্য হয়ে বললাম, ধ্রাম করে গুলি ছোড়ার পরে কি হলো তাই বলো। হ্যাঁ হ্যাঁ, তাই বলছি। গুলি ছুঁড়েছে, ধোঁয়া বেরিয়েছে, সবই হয়েছে, কিন্তু সাহেবের আর পাত্তা নেই। বন্দুক টুপি সব পড়ে রয়েছে, শুধু সাহেবই নেই। নেই তো নেই, কোথাও নেই, একেবারে বেমালুম ভ্যানিশ। ভ্যানিশ? নিজের গুলিতে নিজেই উড়ে গেল বুঝি? থাম না, কেন বাজে কথা বকছিস? সাহেব তো নেই, চারিদিকে হইচই, থানা, পুলিশ, টেলিগ্রাম, ফৌজ, সে এক কাণ্ড। ওদিকে মেম সাহেবের ঘন ঘন ফিট হচ্ছে। শেষে সেই সাহেবের পাত্তা পাওয়া গেল পদ্মার ওপারে। বালুচরের উপর দাঁত কপাটি লেগে পড়ে রয়েছে। 3 দিন পরে তার জ্ঞান আসে। বন্দুকের এক ধাক্কাতেই পদ্মা পেরিয়ে গেল। নৌকায় চললে না, স্টিমারে চললে না, কিছু না। এরই নাম বন্দুক ছোড়া, বুঝলি? বলে হলধরদা আমার মুখের দিকে তাকালো। খাড়া নাক কান দুটো পর্যন্ত নড়ে উঠল তার। ইস, কি বোম্বাই চালটাই দিলে! বলতেও যাচ্ছিলাম সে কথা, কিন্তু বুদ্ধি করে সামনে নিলাম। খামোকা চটিয়ে লাভ কি? বন্দুকটা একবার হাতে পাওয়ার আশা এখনও ছাড়িনি। হলধরদা বললে, নে, রাস্তার মধ্যে আর বকিস নে, সঙ্গে যাবি তো চল, কিন্তু আগেই সাবধান করে দিচ্ছি, যদি পাখি উড়িয়ে দিস তাহলে বন্দুকের ঘায়ে আমাকে শুদ্ধ উড়িয়ে দিও। আমি বলে দিলাম শেষটা। আমবাগানের মধ্যে দিয়ে টিপি টিপি পায়ে দুজনায় চলেছি। বন্দুক বাগিয়ে হলধরদা পাখি খুঁজছে, আর আমি যথাসাধ্য ওকে সাহায্য করতে চেষ্টা করছি। হঠাৎ আমি আনন্দে চেঁচিয়ে উঠলাম, হলধরদা, ওই যে একজোড়া ঘুঘু। কই, কোথায়? বলে আরও চেঁচিয়ে উঠল হলধরদা। ব্যাস, আর দেখতে হলো না। সেই চিৎকারে ঘুঘু দুটো উড়ে পালালো। হলধরদা রুখে দাঁড়ালো আমার দিকে। চেঁচালি যে? চেঁচালাম কই, তোমাকে তো পাখি দেখালাম। তা বলে চেঁচাবি? এমন গাধার মতন ডাক ছাড়বি? বারে, তুমি তো ষাঁড়ের মতন চেঁচিয়ে উঠলে, তাই তো পালিয়ে গেল। এ ভারী ভুল হয়ে গেছে। হলধরদা টাকটা চুলকে নিলে। তোরই দোষ। তুই চেঁচিয়ে উঠেই আমাকে এমন ঘাবড়ে দিলি যে কেমন সব গোলমাল হয়ে গেল। শোন, এরপরে পাখি দেখলে আর চেঁচাবি না। তবে কী করব? এই একটা খোঁচা টোচা কিংবা চিমটি, বুঝেছিস তো? বিলক্ষণ। বুঝতে আর বাকি থাকে?
আমি পটলডাঙার প্যালারাম। চিমটি কাকে বলে টেনিদার দৌলতে তো ভালোই বুঝি। সানন্দে মাথা নাড়লাম। আরও খানিকটা এগিয়ে হলধরদা বললেন, এ আবার ভুল হয়ে যাচ্ছে, এভাবে তোর হাঁটা চলবে না, হামাগুড়ি দিয়ে যেতে হবে। বলো কি, চারিদিকে বিছুটি কাটা, বিছুটি, তার মধ্যে হামাগুড়ি দিতে হবে? তুই শিকার করতে এসেছিস না মোগলাই পরোটা খেতে এসেছিস? হলধরদা ভেঙচি কাটল। অত আরাম চলবে না, নে হামা দে। এইটাই নিয়ম, আমি অনেক শিকারীকে হামাগুড়ি দিয়ে যেতে দেখেছি। শিকার সামনে না থাকলেও হামা দিতে হবে? হ্যাঁ দিতে হবে। বেশি বকিস নে পেলা, যা বলছি তাই কর। এবার কি ফেচাং রে বাপু, আর সেই আমবাগানে হামা দেওয়া কি চারটিখানি কথা? 3 হাত না যেতেই হাঁটুর ছাল যাবার জো। কেটে পড়া দরকার কিনা ভাবছি, তার আগেই লাফিয়ে উঠল হলদরদা। উরে বাপ, গেছি গেছি বলে বন্দুকটা নামিয়ে প্রাণপণে পা চুলকোতে লাগলো। কি হলো? বিচুটি? ইস, কি জ্বলছে রে! দাঁত মুখ খিচিয়ে এমনভাবে পা চুলকে চলল যে মনে হলো ছালটাল সব তুলে ফেলবে। তাহলে তার হামা দিয়ে দরকার নেই বোধ হয়, আমি জানতে চাইলাম। না না না, হলদরদা মুখ সিটকে বললে, ওসব আনাড়ি শিকারির জন্য, ভালো শিকারীরা বুক চিতিয়েই হাঁটে। বলে বন্দুক তুলে নিয়ে আবার হাঁটতে শুরু করলো। অবশ্য সবটা বুক চিতিয়ে নয়, মাঝে মাঝে থেমে দাঁড়িয়ে পা চুলকে নিতে হচ্ছিল। একটু পরেই সামনে এলো একটা জলা। সেই জলার দিকে যেই আমরা চোখ পড়েছে, অমনি আমি হলধরদার পিঠে কটাং করে চিমটি দিয়ে একটা উড়ে পাপস বলে হলধরদার লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গে জলা থেকে 3টে পাখি উড়ে পালালো একসঙ্গে। চোখ পাকিয়ে হলধরদা আমাকে বলল, এটা কি হলো? বলি, এটা কি হলো? কেন, কি করেছি? ও বেচারার মতন আমি জানতে চাইলাম। কি করেছি? হলদরদা দাঁত খিচিয়ে বলল, অমন করে রাম চিমটি দিলি যে, পিঠের মাংস প্রায় তুলে নিয়ে এসছিস এক খাবলা। উহ, ইস, একে পায়ের জ্বলুনিতে মরছি, তার উপরে। বললাম, আমার কি দোষ? দে, পাখি দেখলে তো তুমি চিমটি দিতে বলেছিলে, আমি দেখলাম। জলায় 3টি জলপিপি বসে আছে, তাই বলে অত জোরে চিমটি কাটবি? আচ্ছা, এবার থেকে আস্তে কাটবো। থাক, হয়েছে, চিমটি কাটার দরকার নেই। এবার এক ধাক্কা দিবি, বুঝলি? বুঝেছি। জলা পার হয়ে একটা জাম জারুল গামারের বন, চারিদিকে ছায়া ঠান্ডা। সেখান ঢুকলেই হলধরদা দেখি সোজা মাথার উপর বন্দুক তাক করছে। পাখি পেলে বুঝি? আমি চেঁচাতে যাচ্ছিল। হলধরদা আরও জোরে চেঁচিয়ে বলে, চুপ কর বলছি। গাছের উপরে 2টো লাল পাখি দেখা যাচ্ছে। লাল পাখি দুটো ভালো, এত চেঁচানিতেও পালালো না। তাকিয়ে দেখে আমার যেন কেমন সন্দেহ হলো। সে কথা বলতে যাচ্ছি, এমন সময় ধ্রুম ধাস। দ্রুম হলো বন্দুক আর ধাস হলো হলধরদা, অর্থাৎ গুলি ছুঁড়েই কুদোর ঘা খেয়ে পড়ে গেল মাটিতে। তার আগেই লাল পাখি দুটো পড়েছে, একটা আমার নাকে, একটা হলদরদার টাকে। টিপ আছে হলদরদার, কিন্তু রাম রাম, কি বিচ্ছিরি পাখি! পড়েই ফটাস করে ফাটল। কি সব বদগন্ধওয়ালা কালো কালো জিনিস আমার নাকে মুখে ঢুকে গেল। আর হলদরদার টাকের যে বাহার খুলল, সে কি বলবো। পাখি নয়, 2টো টুকটুকে পাকা মাকাল। গাছের অনেক উপরে ভালো করে দেখা যাচ্ছিল না, তাই অনেকক্ষণ আমরা দুজনে চুপচাপ। আমি শোকে মুহ্যমান, আর হলধরদা কাকাল চেপে ধরে বসে আছে, টাকটা পর্যন্ত মুছতে পারছে না। হলধরদার বন্দুকি
ওকে একখানা মোক্ষম কুদোর ঘা বসিয়েছে। 5 মিনিট ধরে হলদরদা উঠে দাঁড়ালো। অবস্থা দেখে দয়া হলো আমার। কয়েকটা শুকনো পাতা দিয়ে টাকটা সাফ করে দিলাম। যাত্রাটাই খারাপ না। হলদরদা, 2 মাকাল শিকার করলে, তার উপরে কুদোর ঘা। ভাগ্যিস ধাক্কাটা উপর দিক থেকে এসেছিল, নইলে এতক্ষণে তো তোমার গঙ্গার ওপারে গিয়ে ফেলতো। এত করে যে টাকটা পরিষ্কার করে দিলাম, তার কোনো কৃতজ্ঞতা আছে নাকি? হলদরদা যাচ্ছে তাই রকমের ভেংচি কেটে বললে, থাম থাম, ওস্তাদি করিস নে। তুই তো গোলমাল করে দিলি, তাতেই তো বেসামাল হয়ে কোমরে কুদোর ঘা লেগে গেল। কিন্তু হাতের টিপ দেখেছিস তো? মাকাল দুটোকে ঠিক নামিয়েছি। তা নামিয়েছ, তা পড়েওছ ঠিক তাক মাফিক, আমার নাকে তোমার টাকে। খুব হয়েছে, চল এখন। পাখি নামের আজ কিছুতেই ফিরছি না। তারপর আমার দিকে তাকিয়ে বাহাদুরি হাসি হাসল। আরে আমি কি আর জানি নে ও 2 মাকাল? হাতের টিপ কীরকম সেইটাই দেখিয়ে দিলাম তোকে। আমার নাকটা ব্যথা করছিল। ক্ষুণ্ণ হয়ে বললাম, তা বটে, তা বটে। আবার খানিক দূর এগোতেই আমি দেখতে পেলাম একটা ঘাস ঝোপের পাশে একজোড়া পাখি চড়ছে। তিতির, নিঘাত তিতির। আর তখনই ধাক্কা দিলাম হলদরদাকে। কিন্তু হলদরদার যে এমন পলকা তা কে জানতো। ধাক্কা খেয়ে বো করে সামনের দিকে ছুটল। তিতির সব টপকে একেবারে ঘাস ঝোপটার দিকে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। উঠে দাঁড়িয়েই হলদরদা চেরা গলায় সিংহনাদ করল, পেলা। আমি তখন কাছে এগিয়ে এসেছি। বললাম, কি আদেশ সেনাপতি? থাম, আর মস্করা করতে হবে না। কি আক্কেল, অমন ধরে ধাক্কা দিলি, স্টুপিড কোথাকার। বাহ, তুমি তো পাখি দেখলে ধাক্কা দিতে বলেছিলে, আমি দেখলাম একজোড়া তিতির, তাই আমাকে ভেবেছিলি বুঝি গুলতির গুলি? ভেবেছিলি একেবারে সোজা ঠেলে পাখির গায়ে ফেলে দিবি? স্টুপিড গাধা, তোকে সঙ্গে করে এনেই ভুল করেছি। চলে যা এখান থেকে, আমি তোর মুখ দর্শন করতে চাই না। মাফ করো হলদরদা, হাত জোর করলাম। আচ্ছা না, আর চিমটিও কাটবে না, কখনো না। পাঞ্জাব মেলের ইঞ্জিনের মতন পেছন থেকে ধাক্কা দিবি না। ছি, আবার। বেশ, কথা রইল। শুধু সঙ্গে থাকবি, আর কিচ্ছু করতে হবে না। একেবারে কিছুই না? না। হলদরদা চেঁচিয়ে উঠল, 1 নম্বরের ভণ্ডুল রাম তুই। যা বলবো ঠিক উল্টোটা করে বসবি। তোকে কিছু করতে হবে না, শুধু পাখি পড়লেই কুড়িয়ে নিবি। আচ্ছা, তাই হবে। মাথা নেড়ে আমি সম্মতি জানিয়ে দিলাম। হাঁটতে হাঁটতে নদীর ধারে। এতক্ষণ শিকার কিচ্ছু হয়নি, সত্যি বলছি। আমি চেঁচাইনি, কিচ্ছু করিনি, একেবারে মুখ বুজে পেছন পেছন চলে এসেছি। তবু হতচ্ছাড়া পাখিগুলো যে কি করে টের পেয়েছে ওরাই জানে। আমাদের দেখার সঙ্গে সঙ্গেই হাওয়া। একটা ডাহুক একটু সময় দিয়েছিল, কিন্তু হলদরদার ওই যে বলে লাফিয়ে ওঠা, সেটাও পালিয়ে গেল। হলদরদা বলেছিল, যখন তুই সঙ্গে এসেছিস তখনই জানি আজকে শিকারের নাবে লবডঙ্কা। আমি বলেছিলাম, একবার আমার হাতে যদি বন্দুকটা দিতে। আম্বা দেখো না, আমার মতন শিকারীরাই জেব্রার হয়ে গেল, আর এই পুটিরাম এসেছেন শিকার করতে। হলদরদা একেবারে দমিয়ে দিয়েছিল আমাকে। শেষে এসে গেলাম নদীর ধারে।
হলদরদা নিজেই দেখল এবার জলের ধারে এক জোড়া বক। বক মারবো পেলা, বক মেরে কি হবে, কেউ তো খায় না। আরে পালক ছাড়িয়ে নিয়ে গেলেও বকও যা বুনো হাসে, তাই তোকেই দিয়ে দেব। আহা, কি দয়া রে, আমাকে বক দেখাচ্ছেন, দু একটা ঘুষ হরিয়াল মেরে দিলেও না হয় বোঝা যেত, বকদান করে আর দরকার নেই। আমি বেজার হয়ে বললাম, আচ্ছা আচ্ছা, বকের ব্যবস্থা পরে হবে, আগে মারা তো দেখি। আরে মারা আর কি শক্ত, ওরা তো মরেই রয়েছে বলে হলদরদা বললে, আমার কোমরটা চাপটে ধর দেখি পেলা। আবার কোমর চাপটাবো কেন, বলা তো যায় না, বন্দুকের মর্জি এক ধাক্কায় যদি, তার মানে আমাকে সুষ্ঠু ওড়াতে চাও। ওসবে আমি নেই হলদরদা বলে আমি শুলে দাঁড়ালাম। মাইরি পেলা, লক্ষ্মী ভাইটি, একবারটি কথা শোন, তোর মনের ব্যথা আমি বুঝেছি, যদি একটা বকও মারতে পারি তাহলে তোকে একবার আমি বন্দুকটা ছুটতে দেব। দিব্যি গেলে বলছি। হলদরদা স্বর করুণ হয়ে এলো। ঠিক বলছ, ঠিক বলছি, মা কালীর দিব্যি, মা কালীর দিব্যি। আমি হলদরদার কোমরটা সাপটে ধরলাম প্রাণপণে। হলদরদার বন্দুক বাগালো, বললে, জয় মা রক্ষাকালী, চোরা বক দিস মা। দ্রুম, তারপরে ধপাস আর ঝপাস। আবার মোক্ষম ঘা মেরেছে বন্দুকের কুতো। হলদরদা ক্যাক করে উঠল, তারপর আমাকে নিয়ে সোজা ডিগবাজি খেয়ে পড়ল একেবারে নদীর মধ্যে। যেমন কানকানের ঠান্ডা জল তেমন স্রোত, প্রায় 20 হাত সাঁতরে উঠতে হলো ডাঙায়। আমি আবার 20 খানিক জল গিলেও খেয়েছি, একটু হলে মহা প্রাণটি বেরিয়ে যেত। ডাঙায় উঠে 10 মিনিট ঠকঠক করে কাঁপতে লাগলুম দুজনে। তারপর এদিক ওদিক তাকিয়ে আমি বললুম, হলদরদা, তোমার বন্দুক। ও হতচ্ছাড়াটাকে নদীতেই বিসর্জন দিয়ে দিলাম। পাজরায় এমন লেগেছে যে 7 দিনে ব্যথা সারলে হয়, তার উপর যা ঠান্ডা, নিউমোনিয়ায় না পড়লেই বাঁচি। মাথার উপরে উড়ন্ত বকজোড়া ক্যাক ক্যাক করে উঠল। নমস্কার, গল্পপাঠ এখানেই শেষ হলো। গল্পপাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এরকমই নিত্য নতুন গল্প শুনতে হলে আমার পাশে থাকবেন।